ভারতের যেভাবে শেখ হাসিনার ক্রাইসিস ম্যানেজমেন্টে এগিয়ে এলো এবং সর্বশেষ জানাবো রেমিটেন্স না পাঠালে কি পরিণতি হতে পারে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের যেভাবে শেখ হাসিনার ক্রাইসিস ম্যানেজমেন্টে এগিয়ে এলো। ভারতীয় গোয়েন্দা সংস্থা বিদেশি মিশনগুলোর মধ্যে এখন সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশি মিশন। ভারতের ভূ রাজনৈতিক নিরাপত্তার জন্য বাংলাদেশের ওপর নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি। তাই বাংলাদেশের ওপর নিয়ন্ত্রণ হারানো ভারতের জন্য উদ্বেগ ও শঙ্কার বিষয়। গত প্রায় ১.৫ দশকে এর বড় চ্যালেঞ্জ ছিল বিডিআর বিদ্রোহ এবং ২০১৪ সালের নির্বাচনে যেভাবেই হোক আওয়ামী লীগ নিয়ে জিতিয়ে নিয়ে আসা। এই চ্যালেঞ্জ ভালোভাবেই উতরে গেছে। ২০২৪ সালেও আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে তারা সফল হয়েছে। দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে ২০২৩ সালের মে মাসে মার্কিন ভিসা নীতি ঘোষণার পর শেখ হাসিনার মালদ্বীপ সফরে এর তৎকালীন চিফ ও বাংলাদেশে দায়িত্ব পালন করা দুজন সাবেক হাই কমিশনারের সঙ্গে শেখ হাসিনা ও শেখ রেহানা দীর্ঘ বৈঠক করেন। মূলত ওই বৈঠকেই যুক্তরাষ্ট্রকে বশে করার পরিকল্পনা ঠিক করা হয়। এই পরিকল্পনাতেও সফল হয়েছে। তাই ৭ জানুয়ারির নির্বাচনের পর শেখ হাসিনা ও উভয়ই নির্ভর ছিল। সম্প্রতি শেখ হাসিনা দিল্লি সফরে গিয়ে এর সাহায্যের প্রতিদান স্বরূপ ভারতের সঙ্গে ৩টি চুক্তি করেছেন। বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে এসব চুক্তিতে ভারতকে সুবিধা দেয়া হয়েছে একতরফাভাবে। মংলা বন্দরের নিয়ন্ত্রণ ও পরিচালনা ভারতকে দেয়া হয়েছে। বাকি দুটো হচ্ছে বাংলাদেশের ভিতর দিয়ে আসাম ও ত্রিপুরায় রেল চলাচলের করিডোর ও তিস্তা নদী প্রকল্প। মংলা ও রেল করিডোর চুক্তি শেষ পর্যন্ত হলেও তিস্তা প্রকল্প থেমে যায় বাংলাদেশের কিছু আমলার উদ্দেশ্যে প্রণোদিত কালক্ষেপণের কারণে। চুক্তির খসড়া প্রস্তুত হয়নি বলে কৌশলে চুক্তির বিষয়টি এড়িয়ে যাওয়া হয় বাংলাদেশের পক্ষ থেকে। বাংলাদেশের আমলাদের একটি সূত্র বলছে রেল করিডোর চুক্তি সংক্রান্ত ফাইলটি দিল্লির বাংলাদেশি হাই কমিশন বা রেল মন্ত্রণালয়ে নেই। এই ফাইলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আছে। কারণ চুক্তির একটি ধারায় বলা হয়েছে চলন্ত রেলে ভারত কি পরিবহন করবে তা বাংলাদেশ কর্তৃপক্ষ দেখতে ও জানতে পারবে না। তবে ভারতীয় রেল বাংলাদেশ ভূখণ্ডে কোনো নিরাপত্তাজনিত সংকটে পড়লে বাংলাদেশ নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করবে ভারতীয় নিরাপত্তা বাহিনী। মানে বাংলাদেশে ভারতের সৈন্য প্রবেশ করতে পারবে তাদের রেলকে নিরাপত্তা দেওয়ার কথা বলে। অনেকেই মনে করছেন এই চুক্তি করে ভারত মূলত বাংলাদেশের সৈন্য পাঠানোর এক ধরনের বন্দোবস্ত করে রাখল। এই 3টি চুক্তির বিষয় ফাঁস হওয়ার পর চীন শেখ হাসিনার ওপর নাখোশ হয়। চীনের ধারণা বাংলাদেশের রেল করিডোর দিয়েই ভারতের উত্তর পূর্বাঞ্চলে চীনকে ঠেকাতে সামরিক সরঞ্জাম পরিবহন করা হবে। এই কারণেই শেখ হাসিনা চীন সফর গিয়ে প্রত্যাশিত সফলতা পাননি। চীনের পক্ষ থেকে এরকম শীতল আচরণই করা হয়েছে। শেখ হাসিনার চীন সফর নিয়ে যখন দিল্লিতে কেন্দ্রীয় সদর দপ্তরে চুলচেরা বিশ্লেষণ চলছে, তখনই ঢাকায় ছাত্ররা কোটা আন্দোলন নিয়ে রাজপথে নেমে আসে। এই আন্দোলনের গতিবিধির ওপর নজর রাখার বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল এক নবীন বাঙালির কর্মকর্তাকে। ওই বাঙালি কর্মকর্তার ১৭ জুলাই পাঠানো তথ্য পেয়ে বিচলিত হয়ে পড়েন ঊর্ধ্বতন কর্মকর্তারা। দিল্লিতে এর কাছে তথ্য আসে ঢাকায় সাধারণ শিক্ষার্থীদের ওপর গুলির নির্দেশ দিয়েছে পুলিশের হাইকমান্ড। শুরুতে এটা পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের অনুসারীদের কাজ হিসেবে ভাবলেও পরে তারা জানতে পারে সরকারের উচ্চমহল বেশ ঘৃণাসূচক শব্দ উচ্চারণ করেই গুলির নির্দেশ দিয়েছে। পুলিশ গুলি করে দমানোর চেষ্টা করলেও ২৪ ঘন্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ১৮ জুলাই উভয় দেশের সরকার বিচলিত হয়ে পড়ে। দিল্লিতে শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল বেশ কয়েকজন ভারতীয় কূটনীতিকের সাথে আলোচনা করে জানায় পরিস্থিতি বিডিআর বিদ্রোহের চেয়েও ভয়াবহ। তিনি বলেন, আওয়ার স্টুডেন্ট হ্যাজ রিবিল্ড। এরপর শেখ হাসিনার সঙ্গে প্রধানের সরাসরি ফোন আলাপ হয়। ওই আলাপে কারফিউ জারির বিষয়টি উঠে আসে এবং শুক্রবার জুমার নামাজের পর আন্দোলনে জামাত শিবির প্রবেশ বলে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে বার্তা দেওয়া হয়। টেলিফোন আলোচনায় এর পক্ষ থেকে কারফিউ জারির পরামর্শ দেওয়া ও পাশাপাশি দ্রুত একটি দল পাঠানোর প্রতিশ্রুতি দেওয়া হয়।
শেখ হাসিনা কারফিউ জারি করতে রাজি হলেও ডিজিএফআই এর কাছ থেকে সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিষয়ে জানতে চান, কিন্তু ডিজিএফআই এর আগেই হাসিনাকে সেনাবাহিনীর বিষয়ে আশ্বস্ত করেন। উল্লেখ্য, 2009 সালের বিডিআর বিদ্রোহের পর ডিজিএফআই এর একটি অংশ এর বাংলাদেশ সেলে পরিণত হয়েছে। এরাই মূলত ভারতকে বাংলাদেশ সেনাবাহিনীর সব তথ্য সরবরাহ করে থাকে। এই সেল ভারতের কাছ থেকে সামরিক অস্ত্র কেনা সহ নানা বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রভাবিত করে। ও শেখ হাসিনার ধারণা ছিল কারফিউ জারি ও ইন্টারনেট বন্ধ করে দিলে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। কিন্তু শনিবার ঢাকায় কারফিউ ভেঙে মানুষ রাস্তায় নেমে আসে এবং অর্ধশত নিহত হয় বলে তথ্য যায় দিল্লিতে। একই সঙ্গে জানতে পারে আওয়ামী লীগের একাংশের নীরব সমর্থন রয়েছে আন্দোলনের প্রতি। এ অবস্থায় শনিবার দিল্লি ও কলকাতায় একাধিক বৈঠক করে ভারতীয় নীতি নির্ধারকরা। পরামর্শ নেওয়া হয় বাংলাদেশের উপর নজর রাখা সাংবাদিক ও মালদ্বীপে বৈঠকে থাকা ওই দুই ভারতীয় সাবেক কূটনৈতিকেরও। বৈঠকে অনেকেই শেখ হাসিনার দিন শেষ মন্তব্য করেন, কিন্তু তার মধ্যেই প্রধান বৈঠকে একটি বার্তা পাঠায়, প্রয়োজনে পূর্বে আরেকটা কাশ্মীর বানাও, তবুও শেখ হাসিনাকে টিকিয়ে রাখো। নির্দেশ পেয়ে এর দলটি শনিবার ঢাকায় তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করে। ঢাকায় নেমেই এর দলটি বৈঠক করে ডিজিএফআই, ডিবি পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে। বিশেষ নজর রাখা হয় মার্কিন দূতাবাস ও চীনা দূতাবাসের ওপর। শনিবারই সিদ্ধান্ত হয় 2019 সালে কাশ্মীরের দমনের পদ্ধতি অনুসরণ করে ঢাকা মিশন 2024 সফল করা হবে। সব ধরনের ফোন কলের নিয়ন্ত্রণ করা হয়। সেনাবাহিনীর জুনিয়র অফিসারদের ওপর বিশেষ নজর রাখা হয়। লাশ গুম করার টিমও তৈরি করা হয়। কাশ্মীরের মতোই বাড়ি বাড়ি তল্লাশি শুরু করে যৌথ বাহিনী। কর্মকর্তারা সরাসরি ঢাকার মাঠে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এই সময় ঢাকায় ভারত বিরোধী নানা গুঞ্জন তৈরি হয়। এর মধ্যে একটি হচ্ছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে হিন্দিতে কথা বলতে শোনা যায় কিছু লোককে। হাইকোর্টের রায় ও সরকারের প্রজ্ঞাপন জারির পাশাপাশি পরিস্থিতি শেখ হাসিনার নিয়ন্ত্রণে চলে আসে। ফলে 24 জুলাই এর দলটিকে আর মাঠে না নামার নির্দেশ দেওয়া হয় দিল্লি থেকে। 25 জুলাই থেকে মাঠ থেকে সরে আসে দলটি। এরপর সহায়ক একটি টিম দিল্লি থেকে পরামর্শ দিচ্ছে। এর পাশাপাশি দিল্লি ও কলকাতাতেও যেন বাংলাদেশ বিরোধী কোনো বিক্ষোভ না হয় সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়। বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে এই বিষয়টি তদারক করছে চুক্তিতে নিয়োগ পাওয়া এক কর্মকর্তা। এরপর কলকাতায় বামপন্থী ছাত্র সংগঠনগুলো বাংলাদেশের উপ হাই কমিশন ঘেরাও করলে দিল্লির বাংলাদেশ হাই কমিশন চাপে পড়ে যায়। 21 জুলাই রবিবার জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান স্টাডিজের এক অধ্যাপককে দিল্লির বাংলাদেশ হাই কমিশনে মধ্যাহ্ন ভোজনের নিমন্ত্রণ করা হয়। ওই মধ্যাহ্ন ভোজনে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের বামপন্থী সংগঠনগুলো যেন দিল্লিতে কোনো বিক্ষোভ না করে বা হাই কমিশন ঘেরাও করতে না আসে তা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয় এই অধ্যাপককে। রেমিটেন্স না পাঠালে কি পরিণতি হতে পারে? বাংলাদেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ও প্রবাসীদের মধ্যে রেমিটেন্স না পাঠানোর প্রচারণার কারণে রেমিটেন্স বা প্রবাসী আয় নিয়ে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে অনেকের মধ্যে। বিশ্লেষক এবং ব্যাংকিং খাত সংশ্লিষ্টদের মতে, পরিস্থিতির যথাযথ রাজনৈতিক সমাধানের মাধ্যমে আস্থা ফিরিয়ে না আনতে পারলে একদিকে রেমিটেন্স যেমন কমবে, তেমনই দেশ থেকে অবৈধ পথে বিদেশে অর্থ পাচারের আশঙ্কা বাড়বে। মূলত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং এর জের ধরে কারফিউ জারি, ইন্টারনেট বন্ধ থাকা এবং কয়েকদিন ব্যাংক বন্ধ থাকায় 16 জুলাই থেকেই থমকে গেছে প্রবাসী আয়ের প্রবাহ। অথচ মাত্র 1 মাস আগেই অর্থাৎ জুন মাসে প্রায় 4 বছরের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল বাংলাদেশে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ইন্টারনেট বন্ধ থাকা ও ব্যাংকিং চ্যানেল বন্ধ থাকায় 19 জুলাই থেকে 24 জুলাই সপ্তাহে দেশে রেমিটেন্স এসেছে মাত্র $7.80 কোটি। অথচ মাসের প্রথম 18 দিনে প্রতিদিন গড়ে $7.90 কোটি রেমিটেন্স এসেছিল। 16 জুলাই মঙ্গলবার কোটা আন্দোলন তীব্র আকার ধারণ করতে শুরু করে এবং ওই দিনই রংপুরের আবু সাইদ সহ 6 জন মারা যায়। এরপর বৃহস্পতি ও শুক্রবার ব্যাপক সহিংসতায় শতাধিক মানুষের প্রাণ হারানোর প্রেক্ষাপটে 19 জুলাই শুক্রবার রাতে কারফিউ জারি করে সেনা মোতায়েন করে সরকার। ওই সময় পরপর 3 দিন সাধারণ ছুটিও ঘোষণা করা হয়।
ফলে 19 জুলাই থেকে 23 জুলাই পর্যন্ত কার্যত ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স বা প্রবাসী আয় আসা সম্ভব ছিল না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।